আসসালামু আলাইকুম। দালাল ছাড়া কিভাবে নিজের পাসপোর্টের আবেদন নিজে করবেন অথবা যাদের পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গিয়েছে তারা কিভাবে নতুন পাসপোর্টের জন্য আবেদন করতে পারেন আজকে ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সেটিই দেখাবো। তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে পরবর্তীতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা গুগল ক্রোম ব্রাউজারে যাব, এরপর passport.gov.bd লিখে সার্চ করব। করার পরে সাথে সাথে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমাদের একটি পোর্টাল ওপেন হয়ে গিয়েছে। এখানে আমার মেইল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটি দিয়ে অ্যাকাউন্টে লগ ইন করবো। পাসপোর্টের অ্যাপ্লিকেশনের জন্য প্রথমে এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। আমার অলরেডি এখানে অ্যাকাউন্টটি করা রয়েছিল। যাদের অ্যাকাউন্ট করা নেই তারা আমার অন্য একটি ভিডিও দেখে নিতে পারেন। ভিডিওর লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এছাড়া উপরের দিকে আপনার আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন। অ্যাকাউন্টে সাইন ইন হওয়ার পরে আপনার সামনে এরকম একটি পোর্টাল চলে আসবে। এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে, কিন্তু আমরা এখানে সিলেক্ট করব যেহেতু অ্যাপ্লাই ফর এ নিউ পাসপোর্ট, তো এই জন্য আমরা ডান দিকে অ্যাপ্লাই ফর এ নিউ পাসপোর্টের জন্য আমরা এখানে সিলেক্ট করব। এটা আপনারা নতুন পাসপোর্ট অ্যাপ্লিকেশনের জন্য অথবা পাসপোর্ট রিইস্যুর জন্য এটি আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার সাথে সাথে আমরা পরবর্তী পেজে চলে এসেছি। এখানে আমাকে পাসপোর্ট টাইপ, আমি কি টাইপের পাসপোর্ট করতে চাচ্ছি সেই পাসপোর্টের টাইপটি আমাকে এখানে সিলেক্ট করতে হবে। আমি যদি অফিসিয়াল পাসপোর্ট করি তাহলে অফিসিয়াল, আমরা যেহেতু অর্ডিনারি পাসপোর্ট করবো এই জন্য আমি অর্ডিনারি সিলেক্ট করে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলাম। এরপর আমি আমার পার্সোনাল ইনফরমেশনগুলো দিয়ে এই ফর্মটি ফিল আপ করবো। শুরুতে এখানে আই অ্যাপ্লাই ফর মাই সেলফ এই অপশনটি আমি টিকমার্ক করে দিলাম। এরপর আমি সিলেক্ট জেন্ডার, এখানে মেল সিলেক্ট করে দিলাম। এখন এখানে আপনার প্রফেশনটি সিলেক্ট করতে হবে। যেহেতু আমি বিজনেস করি এজন্য আমি এখান থেকে বিজনেস সিলেক্ট করব। কিন্তু যদি আপনি ব্যাংকার হন তাহলে আপনি ব্যাংকার সিলেক্ট করবেন, যদি আপনি স্টাডি করেন তাহলে স্টুডেন্ট সিলেক্ট করবেন, যদি ব্যাচেলার করেন তাহলে ব্যাচেলার সিলেক্ট করবেন। এরকম অনেক অপশন রয়েছে। আপনি বর্তমানে যে প্রফেশনে রয়েছেন আপনি সেটি এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন। এরপর আপনি ধর্ম সিলেক্ট করবেন। তারপরে আপনি কোন ডিস্ট্রিক্টে অবস্থান করছেন আপনি সেটি সিলেক্ট করবেন। এরপর আপনি সিলেক্ট করবেন আপনার জন্ম তারিখ, এবং এটি কোনোভাবে ভুল হওয়া যাবে না। এখানে আপনি আপনার জন্ম তারিখটি সুন্দরভাবে এন্ট্রি করবেন। এরপর আপনার সিটিজেনশিপ ইনফরমেশনটি সিলেক্ট করবেন। আপনি এখানকার যে সিটিজেন বাংলাদেশে এটা কিভাবে হয়েছেন, এটি যদি হচ্ছে আপনি বাই বার্থ হয়ে থাকেন মানে জন্মসূত্র হয়ে থাকেন তাহলে অবশ্যই বাই বার্থ হিসাবে এখানে সিলেক্ট করবেন। এরপরে আপনি সেভ অ্যান্ড কন্টিনিউতে সিলেক্ট করবেন। এর পরবর্তী স্টেপে আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যাড্রেস রিলেটেড ইনফরমেশন আপনাকে ফিল আপ করতে হবে, এবং আপনার এই অ্যাড্রেসটি এমনভাবে প্রোভাইড করতে হবে যাতে পুলিশ যদি আপনার অ্যাড্রেসে যায় ভেরিফিকেশনের জন্য অবশ্যই আপনাকে পায়। এক্ষেত্রে সিলেক্ট অ্যাড্রেসে আপনি যেই ডিস্ট্রিক্টে বা যে জেলাতে অবস্থান করছেন আপনি সেই জেলাটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। এরপর আপনার গ্রামের নামটি এখানে এন্ট্রি করবেন। যদি রোড নাম্বার, ব্লক, সেক্টর না থাকে এগুলো দরকার নেই। এরপরে আপনি সিলেক্ট করবেন পোস্ট অফিস। এরপর আপনি সিলেক্ট করবেন পুলিশ স্টেশন। আমাদের ইনফরমেশনগুলো এখানে ফিল আপ করা হয়ে গিয়েছে। এরপর নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি যদি আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয়ে থাকে তাহলে এখানে মার্ক করে দিলে উপরের ইনফরমেশনগুলো অটোমেটিক আপনার নিচে ফিল আপ হয়ে যাবে। এরপর স্ক্রল করে নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি এখানে যে আমাদের কোন পাসপোর্ট অফিসে আমাকে ফাইলটি জমা করতে হবে। এরপরে আমি এখানে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। ক্লিক করার পরে আমি এখানে আমার আইডি ডকুমেন্ট যেগুলো প্রয়োজন সেগুলো আমি এখানে এন্ট্রি করব। যেমন শুরুতে আমি দেখতে পাচ্ছি এখানে ন্যাশনাল আইডি নাম্বার, আমার ভোটার আইডি কার্ডের যে নাম্বারটি রয়েছে আমাকে সেটা এখানে এন্ট্রি করতে হবে। এরপর আপনার যদি কোনো পাসপোর্ট আগে থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। আমার যদি পাসপোর্ট থেকে থাকে তাহলে পাসপোর্ট সিলেক্ট করব, যদি এমআরপি থেকে থাকে তাহলে এমআরপি সিলেক্ট করব। আমার যেহেতু এমআরপি পাসপোর্ট করা ছিল এই জন্য আমি এমআরপি এখান থেকে সিলেক্ট করলাম। আপনি কেন নতুন করে পাসপোর্টের ইস্যু করতে চাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো রিজন রয়েছে। আপনার যদি পাসপোর্ট হারিয়ে গিয়ে থাকে, আপনার পাসপোর্টের মেয়াদ যদি শেষ হয়ে গিয়ে থাকে, অথবা যদি আপনার পাসপোর্টের কোনো ইনফরমেশন আপনি চেঞ্জ করতে চাচ্ছেন সেগুলো আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। আমি যেহেতু এমআরপি থেকে পাসপোর্ট করবো এই জন্য আমি কনভার্সেশন টু পাসপোর্টে আমি সিলেক্ট করলাম। এখন আমি আমার এখানের পূর্বের যে আমার পাসপোর্টটি রয়েছে সে পাসপোর্ট নাম্বারটি এখানে আমি এন্ট্রি করব। এন্ট্রি করার সাথে সাথে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন এখানে দেখাচ্ছে যে প্রিভিয়াস পাসপোর্ট ফাউন্ড এবং কত তারিখে আমার পাসপোর্ট ইস্যু হয়েছে এবং কত তারিখে আমার পাসপোর্ট এক্সপায়ার ডেট এবং টোটাল ইনফরমেশন আমার কিন্তু এখানে চলে এসেছে। এরপরে স্ক্রল করে আমি নিচের দিকে এসেছি এবং এখানে আপনার দেখাচ্ছে যদি আপনার অন্য কোনো দেশের কোনো পাসপোর্ট থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি ইয়েস আই হ্যাভ অ্যানাদার পাসপোর্ট সিলেক্ট করবেন। আর যদি আপনার সেটি না থেকে থাকে তাহলে নো আই ডোন্ট হ্যাভ এটি সিলেক্ট করতে হবে। যেহেতু আমার নাই সেই জন্য আমি এখানে নো আই ডোন্ট হ্যাভ এটি সিলেক্ট করে দিলাম।
এই নোটটির মাধ্যমে তারা বোঝাতে চেয়েছে যদি আপনার পূর্ববর্তীতে এমআরপি পাসপোর্ট থেকে থাকে কিন্তু আপনি সেটার ইনফরমেশন না দিয়ে নতুন করে পাসপোর্ট করতে চাচ্ছেন, এক্ষেত্রে যদি তারা কোনো রকমের কোনো ইনফরমেশন এ সম্পর্কে পেয়ে থাকে যে আপনার পূর্বে এমআরপি পাসপোর্ট ছিল, তাহলে কিন্তু আপনার আবেদন ফিটি সম্পূর্ণই নষ্ট হয়ে যাবে। সুতরাং এটি আপনারা অবশ্যই মাথায় রাখবেন, যদি আপনার পাসপোর্ট থেকে থাকে পূর্ববর্তী কোনো পাসপোর্ট, তাহলে অবশ্যই সেটি এখানে এন্ট্রি করবেন। যেহেতু আমার সমস্ত ইনফরমেশনগুলো সঠিকভাবে প্রোভাইড করা হয়েছে, এজন্য আমি এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউতে এখন ক্লিক করব। এখন এই স্টেপে আপনাকে আপনার পিতামাতার যে ইনফরমেশনগুলো রয়েছে সেগুলো আপনাকে ফিল আপ করতে হবে। এখানে শুরুতেই আপনার বাবার যে নামটি বার্থ সার্টিফিকেট অথবা এনআইডি কার্ডে রয়েছে সে নামটি এখানে সুন্দরভাবে এন্ট্রি করতে হবে। এরপরে আপনার বাবার কি প্রফেশন সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। এরপর ন্যাশনালিটির জায়গায় বাংলাদেশে সিলেক্ট করবেন। ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটি চাইলে এখানে এন্ট্রি করতে পারেন, যদিও এটি অপশনাল। এরপর মাদার ইনফরমেশনের জায়গায় আপনার মায়ের এনআইডি কার্ডের নাম অনুযায়ী এখানে নাম লিখবেন। এরপর তার প্রফেশন সিলেক্ট করবেন। এরপর ন্যাশনালিটির জায়গায় বাংলাদেশে সিলেক্ট করবেন। এরপরে চাইলে ন্যাশনাল এনআইডি কার্ড নাম্বার এখানে এন্ট্রি করতে পারেন, এটি অপশনাল, না দিলেও সমস্যা নেই। লিগ্যাল গার্ডিয়ান ইনফরমেশনে নট অ্যাপ্লিকেবল সিলেক্ট করবেন। এরপর নিচের দিকে এসে সেভ অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করবেন। এখন আমরা পরবর্তী স্টেপে চলে এসেছি এবং এখানে এসে নিচের দিকে আপনার স্ক্রল করে নামবেন এবং এখানে আপনার স্পাউস ইনফরমেশন, যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তাহলে এখানে ম্যারিড, আর যদি আপনি সিঙ্গেল হয়ে থাকেন তাহলে এখানে সিঙ্গেল সিলেক্ট করে দেবেন। এরপর সেভ অ্যান্ড কন্টিনিউতে আবারও ক্লিক করবেন। এই স্টেজে এসে আমরা এমার্জেন্সি কন্ট্যাক্টের যে অপশনটি রয়েছে সেটি ফিল আপ করবো। এখানে কোনো প্রয়োজন হলে আপনার কার সাথে যোগাযোগ করবেন, বাবা মা বা বন্ধু, আপনার স্ত্রী, আপনি যেটি সিলেকশন করতে যাচ্ছেন এখানে সেটি সিলেক্ট করে দেবেন। এরপর নিচের দিকে এসে আপনি তার ডিটেলস এখানে এন্ট্রি করবেন। এখানে প্রথমে সিলেক্ট আপনার কান্ট্রি বাংলাদেশ, এরপরে হচ্ছে আপনার এমার্জেন্সি কন্ট্যাক্টের যে পার্সনের নাম এখানে এন্ট্রি করছেন, তার জেলা কোথায় আপনি সেটি সিলেক্ট করে দেবেন। তারপরে তার গ্রাম সিলেক্ট করে দিবেন। এরপরে হচ্ছে আপনার পোস্ট অফিস কোথায়, সেই পোস্ট অফিসের অ্যাড্রেসটি এখানে সিলেক্ট করবেন। তারপরে হচ্ছে আপনার থানা কোথায় সেটি সিলেক্ট করে দেবেন। এখানে কন্ট্যাক্ট নাম্বারের জায়গায় আপনার এমার্জেন্সি যে পার্সনটি তার হচ্ছে মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দিবেন। এরপরে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। এরপর স্ক্রল করে আমরা নিচের দিকে নামবো এবং এখানে একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদেরকে ফিল আপ করতে হবে। সেটি হচ্ছে আপনারা যে পাসপোর্টটি নিতে চাচ্ছেন সেটি আপনারা কত পেজের নেবেন এবং কত বছরের জন্য নিতে চাচ্ছেন। যদি 48 পাতা 5 বছরের জন্য নেন তাহলে আসবে 4025 টাকা। আবার 48 পাতা যদি আপনি 10 বছরের জন্য নেন তাহলে আসবে 5750 টাকা। আবার যদি আমরা 64 পাতা 10 বছরের জন্য করেন তাহলে আসবে 8050 টাকা। আবার 64 পাতা 5 বছরের জন্য করলে আসবে 6325 টাকা। আমি 64 পেজের করব 10 বছরের জন্য, এর জন্য এখানে এটি আমি সিলেক্ট করে দিলাম। আমার সেক্ষেত্রে খরচ আসবে 8050 টাকা। এরপরে আমি এখানে এসে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করব। এখন স্ক্রল করে আবার নিচের দিকে নামবো। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন এখানে 3টি অপশন রয়েছে, রেগুলার ডেলিভারি, এক্সপ্রেস ডেলিভারি আর সুপার এক্সপ্রেস ডেলিভারি। তো আমি এটি রেগুলার ডেলিভারি নিব, সেক্ষেত্রে আমার খরচ আসবে 8050 টাকা। এই জন্য আমি এখানে এটি সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে আবারও ক্লিক করলাম। এখন আপনারা এখানে কিন্তু ওভারভিউ অ্যাপ্লিকেশন ডাটা, আপনারা যে ফর্মটি ফিল আপ করেছেন এখানে কিন্তু সমস্ত ইনফরমেশনগুলো এখানে দেখতে পাচ্ছেন এবং আপনারা এখানে চাইলে সমস্ত ইনফরমেশনগুলো আবার নতুন করে চেক করবেন যে নাম, অ্যাড্রেস বা এনআইডি কার্ড নাম্বার এগুলো সব কিছুই ঠিক আছে কিনা, মানে যে ইনফরমেশনগুলো আপনি প্রোভাইড করেছেন বাবা মার বা নিজের, সেই ইনফরমেশনগুলো সব ঠিক আছে কিনা এগুলো দেখে যদি মনে করেন সব কিছু ঠিক রয়েছে তাহলে সেক্ষেত্রে আপনারা নিচের দিকে একদম নিচের দিকে এসে এখানে একটি টিক মার্ক করবেন এবং কনফার্ম অ্যান্ড প্রসিড টু পেমেন্ট অপশনে চলে যাবেন। এখান থেকে এই অপশনটি সিলেক্ট করে দিবেন। এরপর দেখুন নেক্সট স্টেজে ওয়েটিং ফর পেমেন্ট স্ট্যাটাস দেখাচ্ছে। তো আমি এখনও পেমেন্ট যেহেতু করি নাই এই জন্য এখানে ওয়েটিং ফর পেমেন্ট স্ট্যাটাসটা শো করছে। এখন আমি এখান থেকে নিচের দিকে নামবো এবং এখানে দেখুন কয়টি পেমেন্ট অপশন দেখাচ্ছে, অনলাইন এবং অফলাইন পেমেন্ট। আমি যেহেতু অফলাইনে পেমেন্ট করব এবং অফলাইন পেমেন্টের ক্ষেত্রে এখানে কিছু ব্যাংক তারা সাজেস্ট করেছে এবং সেই ব্যাংকগুলোর মাধ্যমে আমি এখানে অফলাইনে পেমেন্ট করতে পারি খুব সহজে।
এখান থেকে আমি আবারও কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। এরপর আমি প্রিন্ট সামারিতে ক্লিক করে প্রিন্ট সামারিটি আমি ডাউনলোড করে নিলাম। ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করে আমি অ্যাপ্লিকেশন ফর্মটিও ডাউনলোড করে নিলাম। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এই যে অ্যাপ্লিকেশন ফর্মটা আমার ডাউনলোড হয়ে গিয়েছে। এটি 3 পাতার একটি ফর্ম এবং এর নিচের দিকে আপনারা এখানে ডেট এবং সিগনেচার দিয়ে আপনাদেরকে ফাইলটি জমা করতে হবে। সোনালী ব্যাংকে গিয়ে আমি শুধু পেমেন্ট করব এবং পেমেন্ট স্লিপটি আমার এই ফাইলের সাথে আমি অ্যাড করব। সোনালী ব্যাংকে আমার পেমেন্ট করা হয়ে গিয়েছে। এখন আমি ফাইলটা সাজিয়ে নিয়েছি। আমি শুরুতেই প্রিন্ট সামারি যেটি ছিল সেটি রেখেছি, এরপর আমার এনআইডি কার্ড, এরপরে আমার ব্যাংকের যে চালান সেটি রেখেছি, এরপর আমার আগের যে পাসপোর্টের কপি সেটি দিয়েছি, এরপর আপনার পাসপোর্ট অ্যাপ্লিকেশনের যে 3 পাতার যে ফর্মটি ছিল আমি সেটি আমার ফাইলে অ্যাড করেছি এবং নিচের দিকে এখানে অবশ্যই সিগনেচার এবং ডেটের জায়গাতে সিগনেচার এবং ডেটটি দিয়ে দিয়েছি। এটি অবশ্যই ভুল করা যাবে না। এবং এর সাথে আমি অ্যাড করেছি আমার বিদ্যুৎ বিলের কপি, এরপরে আমার বাবার এনআইডি কার্ডের কপি, এরপর আমার মায়ের এনআইডি কার্ডের কপি এবং আমার ইউনিয়ন পরিষদের নাগরিকত্ব সার্টিফিকেট, আমার ট্রেড লাইসেন্সের কপি। এই সমস্ত ডকুমেন্টগুলো আমি একসাথে অ্যাড করে আমার ফাইলটি সাবমিট করেছিলাম। এইভাবে আমি আমার নিজের অ্যাপ্লিকেশানটি নিজে করেছিলাম এবং ফাইল সাবমিটের 10 থেকে 12 দিনের মধ্যে আমার পাসপোর্টটি ডেলিভারি পেয়ে গিয়েছিলাম কোনো রকমের দালালের সাহায্য ছাড়াই। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আমার চ্যানেলে আপনারা পাবেন।